ঈদ একেবারে দোরগোড়ায় এবং ঈদের ছবি নিয়েই এই সময় আমি সবসময় কথা বলি যেখানেই থাকি না কেন। গত ঈদে বেশ কিছু ঘটনা ঘটেছে। দুর্ঘটনা হচ্ছে প্রিন্স শাকিব খান অনেকদিন পর একটা ডিজাস্টারের মুখোমুখি হয়েছেন। তাতে কেউ কেউ খুশি হয়েছেন যে আমার পথ বোধহয় পরিষ্কার হয়ে গেল, কিন্তু আদতে রাক্ষসের প্রযোজক যখন বললেন যে ছবিতে এত ইনভেস্ট করা আমার ঠিক হয়নি, তখন 2-2-4 মেলাতে আর বাকি থাকে না যে ছবিটা সত্যিকার অর্থে ওয়ার্ক করেনি। কিন্তু দেখেন, আমাদের বড় বাজেট ছোট বাজেট এগুলো যারা বলেন এটা কোনো ম্যাটার না, গল্প প্রধান তারা আসলে বলার জন্য বলেন। এবং একাধিক ইন্টারভিউতে প্রশ্ন করি যে আমার ঘর এতটুকুন, সুতরাং আমাকে সেই সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করে এগোতে হবে না, তারা সেটা কখনো বলেন না। তো রাক্ষসের যে ভুল ইকুয়েশন ছিল যে সিয়ামের উপরে এত টাকা লগ্নির ছবি, তো এই রিস্কের ভেতরে আপনি যখন চলে যাবেন তখন ছবি চলাকালীন অনেক রকম চাপাবাজি করতে হয় যে এই ছবিটা অমুক তমুক হয়েছে, যদিও একটি গান বেরিয়ে এসছে। কিন্তু যেটা হয় যে সিয়াম নিজের জনরা রোমান্টিক একটা ইমেজ থেকে বেরিয়ে এসে সে একটা অ্যাকশন ঘরানায় রূপান্তর চেয়েছিলেন, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। নিশ্চয়ই পরবর্তীতে দেখবেন যে তাকে নিয়ে কাজ করতে অনেকে ভাববে, কারণ ও তো আবার একটা বিশাল হাইপের ভেতরে চলে গেছে যে রাক্ষস এত বড় বাজারের ছবি, সেখান থেকে নামতেও কিন্তু তার কষ্ট হবে। ছবিটা ওয়ার্ক করেনি, এটা সবচেয়ে বড় ডিজাস্টার। অন্যদিকে দেখবেন শরীফুল রাজ, ও কিন্তু নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী ইনসাফ ছবিটা মহা ডিজাস্টার হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে উৎসব কিংবা বনলতা এক্সপ্রেস দিয়ে তার একটা জায়গা তৈরি করে নিয়েছে যে না, আমি আমার মতো করে এগুচ্ছি। এটা যদিও পুরোটাই উপরওয়ালা কিংবা কপালের লেখা থাকে, কিন্তু চেষ্টার যে জায়গাটা, সিয়ামের যে পরপর একের পর এক ফ্লপ এবং ডিজাস্টারের খাতায় যখন নাম লিখে ফেলে একজন অভিনেতা, তখন তার কামব্যাক করাটা খুব মুশকিল হয়ে যায়। অনেকে ভাবছেন প্রিন্স ছবিটি ডিজাস্টার হবার পর রকস্টার যদি কোনোভাবে ফেল করে তাহলে কি শাকিব খানের কোনো সমস্যা হবে? আমি এর আগেও বলেছি, শাকিব খান যদি আগামী 10টা ছবিও ফ্লপ হয়, ধরেন 10টা ছবি কখনো কারো একটা না ফ্লপ হয় না, পৃথিবীতে কোনো ইতিহাস আমার জানা নেই, আমি তো খুব বেশি জানি না, তবুও শাকিব খানের কোনো সমস্যা হবে না ইমেজগত। কারণ শাকিব তার ক্যারিয়ারের যে ইমেজ হাইপ, তার ফ্যান ফলোয়ার এবং যে এন্ডোর্সমেন্টটা দিয়েছে, তাতে তার ক্যারিয়ারের রসদ ভীষণ স্ট্রং। এখন এটাকে অনেক রকম ভাবে আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন, কিন্তু রকস্টার যদি ফেল করে তাহলে শাকিবের সাময়িকভাবে হয়তো ছবি গতিটা স্লথ হয়ে যাবে, অর্থাৎ বড় বাজেটে তাকে নিয়ে ভাবাটা কমিয়ে দেবে অনেকে। তো তার ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না, ইমেজের খুব একটা ক্ষতি হবে না, যেমনটা হয়নি শাহরুখের। কিন্তু শাকিব খানের প্রতি সবার যে কাকুলতা ছিল যে তার বাজেট, তার রেমুনারেশন কমানোর জন্য, সেটিতে তার কোন রকম বাধ্য ঘটেনি। অর্থাৎ তিনি তার মতো করে এগোচ্ছেন যে পৃথিবী গোল্লায় যাক, ইন্ডাস্ট্রি গোল্লায় যাক, আমি টাকা কামাইতে থাকি। এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবে তার কলিগরা, তার আশপাশের মানুষগুলো ঠিকঠাক সেরকমভাবেই এগুতে থাকবে, কথা বলতে থাকবে, কাজ করতে থাকবে। এখন ধরেন আরিফিন শুভ, মুজিবটি জাতির উপকারের নাম, এই ছবিটি করতে গিয়ে দিঘি সেখানে ছিল, সাবিলা নূর থেকে শুরু করে অনেক অভিনেতা অভিনেত্রী ছিল, কিন্তু রোশানলে পড়লো কে? আরিফিন শুভ। কারণ মেন প্রোটাগনিস্ট, ইভেন যে মূল নায়িকা তিশা, সেই তিশা আওয়ামী পরবর্তী সময়ে তার হাজবেন্ড অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পর্যন্ত হয়েছে, অর্থাৎ তাদের কোনো সমস্যা হয়নি এবং সকল ক্ষোভ কিন্তু এইখানে উদ্গীরণ হয়েছে। সবাই যখন ঠিকঠাক কাজ করছে, তাহলে শুভকে কেন টার্গেট করা হচ্ছে? শুভ খুবই ফ্যান্টাস্টিক ভাবে তার নিজের অবস্থানটা দৃঢ় করার জন্য কিন্তু দেশ ছেড়ে যায়নি এবং দেশের ভেতরে থেকে ফেস করেছে। আমি মনে করি শুভ অনেক ভুলভাল কাজ করেছে জীবনে, কিন্তু শুভ সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত ছিল দেশে থেকে বিষয়টা ফেস করা। মুজিব ছবিটি হয়তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ থাকলে একটা ম্যাসিভ পুরস্কারের বন্যা, এটা সেলিব্রেশন, এটার কি হয়তো, এটা হয়তো আমরা এখন কল্পনা করতে পারছি না। ইভেন আমার অনেক কাছের মানুষ এতে কাজ করেছে, গান লিখেছে, তাদের অবশ্যই একটা বড় অপরচুনিটি নষ্ট হয়েছে। তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেত, কিন্তু সেটা হয়নি, কারণ রাজনীতি কোট অ্যান্ড কোট ব্র্যাকেটে বন্দী হয়ে যায় এই শিল্পচর্চার ক্ষেত্রে। আরিফিন শুভর ক্ষেত্রে ক্যারিয়ারটা আরো ভয়ঙ্করের দিকে, অর্থাৎ এবার যে মালিক ছবিটি সাইফ চন্দন পরিচালিত, এর আগে নীলচক্র ডিজাস্টার ফ্লপ গিয়েছে। এই যে একের পর এক ফ্লপ, এখন মালিক ছবিটার উপরে নির্ভর করছে মূলত আরিফিন শুভ একেবারে একটা সূত্রে দাঁড়িয়ে। এই ছবিটি ওয়ার্ক করবে কি করবে না, এটা নিয়ে অনেক রকম গবেষণা করছে, কিন্তু এই ছবিটি যদি ওয়ার্ক না করে সেক্ষেত্রে আরিফিন শুভর জন্য নেক্সট মুভি, কারণ সাইফ চন্দন এই ছবিটি কাস্ট এবং
অনেকখানি কাজ করে ফেলেছিল অনেক আগে, তখন সময় প্রেক্ষাপট অনেক ভিন্ন ছিল। এই ছবির রেজাল্টের পর হয়তো প্রডিউসার বলি, তার এন্ডোর্সমেন্ট বলি, তার সবকিছু তাকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। এখন সাহেব চন্দনের আগে ছবির গল্প বা তার ওয়ার্কিং প্রসেসগুলো, গান খুব ভালো থাকে, ট্রেলার টিজার দুর্দান্ত হয়, কিন্তু ছবি দেখতে আর মনে গয় না। এটা আমাদের অনেক ক্ষেত্রে ফেল করে, যাদের ফেল করে না তারা এগিয়ে যায়। শওকত নাসির ফ্যান্টাস্টিক নির্মাতা, খুব দুর্দান্ত জানাশোনা একজন নির্মাতা, কিন্তু ওই যে দু একটা ছবি হিট করেছে, বাট এরপরে একের পর এক পুরো লেন্থের ছবিটি দেখতে আর ইচ্ছা করেনি। কিন্তু তার গান, ফাইট সিকোয়েন্স দেখলে খুব সুন্দর হয়। এক্ষেত্রে এগিয়ে আছে অনেকখানি তানিম নূর এবং রায়হান রাফি। তো এই 2-3 জন ডিরেক্টরকে দিয়ে আসলে কখনোই একটা ইন্ডাস্ট্রি এগোতে পারে না, এগোনো ঠিকও না। এখন এবারের ছবির বাজারটি, ঈদের ছবির বাজারটি নিয়ে আমি হয়তো আরো 2-1টা পর্বে কথা বলবো 2-1 দিন, কিন্তু এবারের ছবির বাজারটি নিয়ে যেই বড় একটা সমীকরণ, সেটা হচ্ছে ফ্যান্টাসি, মানে ঢিসুম মারপিট, কিংবা আরিফিন শুভ নিজেই বলে ফেললেন যে তিনি অ্যানিমেল দ্বারা ইন্সপায়ার্ড। আমি জানি হয়তো অকপট বলার অভ্যেস থেকে এইভাবে বলে ছবিটি আরো ডিমেরিটে আনার কোনো প্রয়োজন ছিল কিনা। যাই হোক, ছবিটি কোর ভায়োলেন্স বা অ্যাকশন ধর্মী ছবি এবং রকস্টার অ্যাকশন, প্রেম সবকিছু মিলিয়ে সহজ ভাষায় বুঝতে হলে সাইয়ারা আর অ্যানিমেলের দুটো ভার্সন, অ্যানিমেল মালিক, সাইয়ারা হচ্ছে রকস্টার। এগুলো বললে আবার অনেকে খেপে যায়। আমি শুধু পারসেপশন দেখেন, মেহেদী হাসান হৃদয় যত বলুক যে এটা বরবাদের নকল না, বরবাদ অ্যানিমেলের নকল না, রাক্ষস অ্যানিমেলের, এটা কি মানে কোনো দর্শক কি এটা এই কথা একসেপ্ট করবে? কেউ করবে না। সুতরাং যেটা যা সেটা আসলে সেভাবে নিয়ে নিতে কোনো ক্ষতি নেই। সেক্ষেত্রে আমি মনে করি আরিফিন শুভ অন দ্য স্টেজ এই কথাগুলো বলে ভালোই করেছে যে না, আমি বোধহয় অ্যানিমেলের অ্যাকশন ধর্মী ডিলেমার শেষ নায়ক যেটি এ ধরনের ছবি করছি। যাই হোক, টপিক শেষ করি। অ্যাকশন ধর্মী ফ্যান্টাসিগুলো আমরা ভাবতে পারি না একসাথে 20-30 জনকে শেষ করে ফেলা হচ্ছে। এগুলো তো আসলে বাস্তব জীবনে আমাদের হয় না, কিন্তু সিনেমায় দেখতে ভালো লাগে। পাশাপাশি মোর রিয়েলিস্টিক রোহিত এবং বনলতা সেন আসছে। বনলতা সেন এবং রোহিত, এদের ভেতরে এক ধরনের প্রতিযোগিতা চলবে, অর্থাৎ এদের অডিয়েন্স প্রায় সিমিলার। এরা বনলতা সেন যিনি দেখবেন, তিনি রোহিত দেখবেন। এই দুটো ছবি দেখে পরবর্তী এই ক্যাটাগরি দর্শককে এসে বলবেন যে না, এটা বনলতা সেন ভালো হয়েছে, কেউ বলবেন হয়তো রোহিত ভালো হয়েছে। এটার উপরে নির্ভর করছে বাকি দুটি ছবির ক্যাম্পেইন এবং তার বাজার। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে স্কয়ার গ্রুপের, যেহেতু রকস্টার, স্কয়ারের ছবি কিন্তু তাদের ক্যাম্পেইন, মার্কেটিং স্ট্র্যাটেজি খুব ভালো থাকে, আমি এর আগেও বলেছি। তাই রকস্টার, শাকিব খান সবকিছু মিলিয়ে একটা ভালো জায়গায় যাবার সম্ভাবনা রয়েছে। সেটি উচিত অনেকদিন পর, কারণ প্রিন্সের এই ডিজাস্টারের পর এর আগে তাণ্ডব, পাইরেসি হয়ে খুব একটা ব্যবসা করলো না। সুতরাং এই ছবিটার উপরে অনেকখানি শাকিবকে দেখারও, শাকিবের আলোচকদেরও একটা রসদ যোগানোর বিষয় রয়েছে। তো আপাতত এই ছিল ঈদের ছবি। অনেকগুলো ছবি একসাথে রিলিজ করা নিয়ে বাংলাদেশের ছবি প্রযোজক, পরিবেশকরা খুবই ভুল সিদ্ধান্ত বলছেন, এটা খুবই সঠিক কথা তা বলছেন। আমরা হুজুগে মাতি, ঈদ ছাড়া ছবি রিলিজই দেওয়া যায় না। ঈদ ছাড়া বিশাল ডিসিশন নিয়েছে হাসান জাহাঙ্গীর, তার কন্ট্রাক্ট ম্যারেজ ছবিটি নাকি 3 দিনে 700 টাকা আয় করেছে এবং প্রথম 2 দিন হল শূন্য ছিল, রেকর্ড করলো না, বিশাল বড় ব্যাপার। এনিওয়ে, গুড লাক সিনেমা নিয়ে, শোবিজ নিয়ে। আমাদের জীবন যাপন এবং আমাদের ভাবনা নিয়ে সাদাসিধে কথা চলতে থাকবে। কথা বলবো আপনাদের সাথে, উত্তরও নেব সেই প্রাসঙ্গিকতায়। সবাই ভালো থাকি, ভালো রাখি। আল্লাহ হাফেজ।